নমস্কার, লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। ডাক্তারবাবুকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনারা যেভাবে রেসপন্স দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানকে তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। আজকে যখন আমরা ডাক্তারবাবুকে পাশে পেয়েছি আমরা অনেক কিছু জানবো এবং অনেক অজানাকে জানবো। আজকে প্রথমেই আসি, এখন যেই করোনার মতো যেই ভাইরাসটা আবার চতুর্দিকে একটা ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে গুলেনবারি সিনড্রোম। এর জন্য হোমিওপ্যাথি কি কি চিকিৎসা রয়েছে? আমরা এমনিতে তো একটা জানছি যে বারবার হাত ধুতে হবে, যেখানেই যাই না হাইজিনটা মেনটেন করতে হবে, কিন্তু তাছাড়াও মানে কি কারণে এটা হচ্ছে এবং তার সঙ্গে হোমিওপ্যাথিতে তার কি চিকিৎসা রয়েছে সেই বিষয়ে আমরা আজকে ডাক্তারবাবুর থেকে জানবো। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক পায়েল বলেছো, কিন্তু একটা জিনিস মানে ভুল হচ্ছে বুঝতে তোমাদের, যেটা গুলেনবেরিটা কোনো ভাইরাস নয়। হ্যাঁ, গুলেনবেরি একটা সিনড্রোম। সিনড্রোম মিনস হচ্ছে গ্রুপ অফ সিমটম, মানে কিছু সিমটম এগ্রিগেশন। তো এটা আজকেই কিন্তু এটা আবিষ্কার হয়নি, এটা অনেক আগে, এটা প্রায় 1962 টু এইরকম বা আর একটু আগে, এই সময় ডক্টর গুলেনবারি, উনি হচ্ছেন ফ্রেঞ্চ একজন ডক্টর প্লাস হচ্ছে সায়েন্টিস্ট। উনি দেখেন যে এর বেশ কিছু সিমটম এগ্রিগেশন হয়, কয়েকটা সিমটম মিলে এটাকে সিনড্রোম বলা হয়, মানে তখন থেকেই ছিল। তাহলে হঠাৎ করে এখন দেখা গেছে যে পুনে, কেন কলকাতায় কিছু কিছু দেখা যাচ্ছে যে গুলেনবেরি সিনড্রোম মানে সিমটমগুলো দেখা দিচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে, এটাই আসল প্রথম একটা জানার ব্যাপার। যদিও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটা ঠিক ওইভাবে যাবে না, আমি পরে বলি। তো প্রথম কথা হচ্ছে এই গুলেনবেরি সিনড্রোম ব্যাপারটা কি, এটা বোঝা দরকার। প্রথম কথা হচ্ছে যে প্রথমে কিছু একটা সাফারিং হলো, কোন পেশেন্ট হয়তো দেখা যাচ্ছে ডায়রিয়া বা ফিভার বা এনিথিং একটা হলো, হওয়ার পরে আফটার এফেক্ট এই গুলেনবেরি সিনড্রোমটা হচ্ছে। তো গুলেনবেরি সিনড্রোমটা কি, ব্যাপারটা কি করে বুঝবো আমরা? তো এর কতগুলো সিমটম দেখা যায়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বেশ যে এফেক্টেড পার্টগুলো সেগুলো ব্যথা হয়, তারপরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে অসাড়বোধ, প্যারালাইসিসের মতো অবস্থা হয়, নিচ থেকে উপর দিকে উঠে, অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটি, নিচের পাটা, এইগুলো আগে এফেক্ট হয়, খুব দুর্বল লাগছে, পা অসাড় লাগছে, তারপরে আস্তে আস্তে উপর দিকের গুলো হয়। তো এটা হওয়ার পিছনে একটা কারণ কি, এটা অনেকদিন যাবত এটা চেষ্টা হচ্ছে এবং সেটা বলা হয়েছে অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজটাও আবার কি, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমাদের যে কোনো একটা ডিজিজ অ্যাটাক করলে, ধরো মিজিলস, হাম হলো, পক্স হলো, বা যে কোনো জিনিস আমাদের যখন হয়, হওয়ার পর কিছুদিন যাবত আমাদের কিন্তু হাম বা পক্স বা এই সমস্ত যে কোনো ডিজিজ একটা অ্যাটাক করলে সেটা বছর 2 বছর 5-এর মধ্যে কিন্তু রিপিটেড হয় না, আর তার হয় না। কি হয় হচ্ছে যখন ডিজিজটা হলো, শরীর একটা অ্যান্টিবডি প্রোটেক্ট করলো, মানে তৈরি করে ফেলছে অ্যান্টিবডি, যে ওইটা পক্স, তাহলে ওকে মারার জন্য, ওকে আটকানোর জন্য আমার শরীর এইভাবে তৈরি করতে হয়। তো তখন পরে যখন একটা সামান্য একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে, তখন তাকে আটকানোর চেষ্টা করছে। তো ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো জায়গায় যে কোনো ভাবে ডিজিজ হলে সবসময় একটা প্রিভেন্টিভ পাওয়ার তৈরি হয়। তো প্রিভেন্টিভ পাওয়ার তৈরি হয়ে আছে। আমি ধরে নিলাম যদি আমাদের ওই প্রিভেন্টিভ পাওয়ারটা, যদি আমরা ধরি ইন্ডিয়ান আর্মির মতো 10টা আর্মি ছিল, তারপরে একটা ডিজিজ অ্যাটাক করার পর সেইটাকে জড়সড়ো করে আরো 50টা আর্মি তৈরি হয়ে থাকলো। যদি কখনো কোনো একটা আবার সেই রিঅ্যাটাক হয়, এ তো 50টা আছে, ও ধরে পিছে সব মেরে ফেলতে পারবে, মানে অ্যান্টি, তাই অ্যান্টিজেন ঢুকলেই তাকে আটকাতে পারে এই অ্যান্টিবডি। এরকম থাকতে থাকতে কিছুদিন শরীরের মধ্যে এই অ্যান্টিবডি, মানে ধরো ইন্ডিয়ান আর্মি ধরো, শরীরের মধ্যে যেরকম ভাবে প্রোটেক্টিভ এই অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, কিছুদিন পরে সেগুলো এরকম স্থির অবস্থায় থাকতে থাকতে ভাবে আমরা এই বন্দুক টন্দুকগুলো নিয়ে আমরা কি করবো, আচ্ছা নিজেদের মধ্যে মারামারি করি। এই নিজেদের মধ্যে এই অটো ইমিউন নিজে নিজে নিজের শরীরকে নিজেই ধ্বংস করছে, তখন এই ব্যাপারটা আরম্ভ হয়ে যায়।
আচ্ছা। তো এই যে ডিজিজ যখন অ্যাটাক করলো, তাকে কোথায় প্রিভেন্ট করবে? প্রিভেন্ট তো করলোই না, নিজে নিজে আবার শরীরের ক্ষতি করা শুরু করলো। দিস দ্য অটো ইমিউন ডিজিজ। তো এই অটো ইমিউন ডিজিজটা হলো, এটা কিন্তু স্বাভাবিক নয়, এটা খুব অস্বাভাবিক ব্যাপার। এটা কেন হলো বা কি ব্যাপার? তো এটার জন্য যা সিমটোমেটিক, যা এরকম ট্রিটমেন্ট হয়, সেই সিমটম অনুসারে ট্রিটমেন্ট চলছে, এখন সেইভাবেই চলছে, যে কোনো প্যাথিতে তাই হচ্ছে। আমরা একটা জিনিস এটা নিয়ে ভেবে দেখেছি যে নর্মাল ফেনোমেনা কিন্তু এটা করা উচিত নয়, মানে শরীর তো করে না। তাহলে আমরা যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করি, সেগুলো বেশিরভাগই ওইভাবে অ্যান্টিবডি তৈরি করার মতোই ব্যবস্থা করি। যেমন কি হয়, যে অসুবিধাটা হয়েছে সিমটমগুলো, সেই সিমটমগুলো আমরা নেই, আর যে ওষুধটা ব্যবহার করি সেই ওষুধটা আগে সুস্থ মানুষকে বেশি পরিমাণে দিয়ে দেখা যায় সে ওই অসুস্থতাগুলো দেখাচ্ছে, ওই সিমটমগুলো দেখাচ্ছে। তখন ওই ওষুধটা আমরা যথেষ্ট মিনিমাম মাত্রায় যার অসুস্থ হয়েছে তাকে দিলে তখন সে আবার ওই প্রিভেন্টিভ পাওয়ার হয় এবং সে তারপরে ওইভাবে এলিমিনেট করে দেয়। অর্থাৎ ওইরকম ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করার মতো নয়। তো এই মুহূর্তে আমাদের যেগুলো দেখা যাচ্ছে যে এই গুলেনবারি সিনড্রোম যেটা হচ্ছে, তা এই সিমটমটা যেহেতু স্বাভাবিক নয়, শরীরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। আমাদের বেশ কিছু লক্ষণাবলী আছে যেগুলো দেখে শরীর কেন অস্বাভাবিক তৈরি হচ্ছে। তো এতে আমাদের কতিপয় মেডিসিন দেখা যাচ্ছে যে সিমটমগুলো আমরা পাচ্ছি এদের কাছ থেকে, যেমন হচ্ছে ওই কন্ট্রাইন্ডিকেট, মানে এটা তো হওয়া উচিত ছিল না, তারপর লোয়ার এক্সট্রিমিটি থেকে আপার এক্সট্রিমিটি যাচ্ছে, পেন হচ্ছে, এই সিমটমগুলো নিলে ওটা কত ওষুধ এতে আসছে, সেইগুলো হচ্ছে কমন সিমটম। এই অনুসারে হোমিওপ্যাথিক হয় না, তাতে দেখা যাচ্ছে ক্যালিকার, আর সব থেকে বেশি হচ্ছে ইগনেসিয়া অ্যামেরিয়া, এই একটা ওষুধ আছে, পালসেটিলা, নেট্রামিউর, এরকম গোটা চারেক ওষুধ আমাদের খুব আসছে। আদারওয়াইজ যা আমি আগে বলেছিলাম, যা সিমটম ডিসপ্লে করবে সেই মতোই ওষুধ হবে। সুতরাং গুলেনবার্গ সিনড্রোম নিয়ে আমাদের মতে খুব একটা দুশ্চিন্তার কারণ নয়। তার কারণ হচ্ছে, যদি অ্যাকর্ডিং টু সিমটম যদি ওষুধটা ম্যাচিং করানো হয়, তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হবে। এবং তার সাথে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পেশেন্ট যে প্যানিক অ্যাটাক, এই যে একটা ভয় যে হলেই আমি মরবো, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট। প্রপার টাইম মতো ডাক্তারের কাছে যাচ্ছেন না, প্রপার টাইম মতো চিকিৎসা পাচ্ছেন না। এবার কিছু কিছু জায়গা হসপিটালাইজেশন করা হচ্ছে এবং হসপিটালাইজেশনের পর দেখা যাচ্ছে পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু যে লেট স্টেজে আসছে তখন সেটা সুস্থ করা যাচ্ছে। আর বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে ঠিক অতটা বুঝতে পারছে না। কেন? বাচ্চারা তো সব এক্সপ্রেস করে না, সব বলতে পারে না, সবই তার গার্জেনরা বলবে। তো এই নিয়ে আমাদের মতে গুলেনবার্গ সিনড্রোমটা নিয়ে কোনো রকম খুব একটা প্যানিক হওয়া উচিত নয়। এটা নিয়ে যখনই কিছু সমস্যা হবে, যে ওই পাটা অসড় লাগছে অসুস্থতার পর, তারপরে খুব দুর্বল লাগছে, একটা পেন হচ্ছে, তখনই ডাক্তারবাবুকে জানানো উচিত এবং ডাক্তারবাবু তার লক্ষণাবলী ম্যাচ করে ওষুধ দেবেন। এবং তাতে যদি আরো খুব খারাপ অবস্থা হয়, তখন আমরা বলি যে না, ঠিক আছে, তার ম্যানেজমেন্টের জন্য কোনো হসপিটালে ভর্তি করে তার ম্যানেজমেন্ট করবে, কিন্তু আদারওয়াইজ এত প্যানিক নেওয়ার দরকার নেই। সুতরাং গুলেনবারি সিনড্রোম যারা ভাবছেন যে হচ্ছে, নিজের শরীরে কোনো সমস্যা হচ্ছে, তার জন্য অতি অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। নিজেরা জেনে বুঝে বাড়িতে ফেলে রাখবেন না। যার কিছু সমস্যা হবে অবশ্যই কিন্তু, বিশেষ করে শরীর রিলেটেড, অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। এরপরে আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, প্রায়শই ভুল করে থাকি, সেটা হচ্ছে যে এই ডোজেসের ব্যাপারে। অর্থাৎ ডাক্তারবাবু একটা ডোজ খেতে দিলেন, কিন্তু আমরা অনেকেই কি করি, তার থেকে দিয়েছে, আচ্ছা একটু কম করে খাই বা একটু বেশি করে খাই, যদি এটা তাড়াতাড়ি হয়ে যায়। এই একটা ভুল মিথ আছে যে বেশি পরিমাণে খেয়ে নিলে হয়তো তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে একটু হোমিওপ্যাথির ক্ষেত্রে একটু আলাদা একটা জিনিস সবসময় ধারণা, যখন অসুস্থতা বাড়ে বা কষ্ট বাড়ে, তখন ডোজ বা মাত্রা একটু বাড়িয়ে খেলে একটু বেশি সারবে। যে যেরকম আমাদের অল্টারনেটিভ সিস্টেমের ডিসিনি যাতে আছে, সেখানে ধরুন একটা 10 মিলিগ্রাম মেডিসিন, সেটা দেখা যাচ্ছে 20 মিলিগ্রাম খেলে সুবিধা হয়, 30 মিলিগ্রাম। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হবে। কিরকম আলাদা? প্রথম হচ্ছে যে ওষুধটা যখন ম্যাচিং করে দেয়া হয়, সেটা ডাক্তারবাবু একটা মিনিমাম ডোজে ওষুধ দেয়। এই মিনিমাম ডোজটা কি হয়? মিনিমাম ডোজটা ধরো একটা হয়তো
30 বা 30 শক্তির ওষুধ দেওয়া হয়েছে। তো তাকে কোনো কারণে ডাক্তারবাবু ওভার ফোনে হোক বা যা হোক করে বলেছেন যে 30 শক্তির ওষুধটা 1 ফোঁটা জলে দিয়ে 1 ফোঁটা জলে দেবে এবং সেইটাই 1 চামচ করে করে সারাদিনে 3 বার খাবে। তো পেশেন্ট দোকানে গিয়ে বলছে, আচ্ছা ডাক্তারবাবু আমাকে তো ব্রায়োনিয়া 30 বলেছেন, আচ্ছা ওর থেকে কোনো আরো উঁচু পাওয়ারের ওষুধ পাওয়া যায়? তো বলে হ্যাঁ পাওয়া যায়, 200 তাহলে এক কাজ করুন, তাড়াতাড়ি সারবে, আপনি 200টাই দিন। নিজে 200 নিয়ে গেল, নিয়ে গিয়ে বাড়িতে করছে কি যে আচ্ছা ডাক্তার কি 1 ফোঁটা বলছে, ওইটুকুতে কি সারবে? 1 ফোঁটা করে করে বাচ্চারা প্রতিবারই 1 ফোঁটা করে করে দিয়ে খায়। যে সমস্যার জন্য ওষুধটা দেওয়া, সেই সমস্যাটা এত তীব্রকারে বাড়বে যে সেই বাড়াটা মনে হবে যে ডাক্তারবাবু ওষুধটা ভুল দিয়েছে এবং সঙ্গে সঙ্গে সে চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করে দেবে। প্রথম কথা হচ্ছে তাহলে ওষুধ ডোজ যেভাবে খেতে বলবেন বা যতটা মাত্রা দিতে বলবেন সেইভাবেই নেওয়া উচিত। আমি একটা খুব একটা হাসির কথা বলি। আমি কিছুদিন আগে একটা ওষুধ দোকানে তাদের হচ্ছে গিয়ে কোনো একটা কারণে আমি গেছি এবং বসে তার সাথে আমি কথা বলছি। হঠাৎ একজন ভদ্রমহিলা এসে বলছেন, আচ্ছা কম্বিনেশন 13 মানে 13 একটা কম্বিনেশন মেডিসিন পাওয়া যায়, 13 মেডিসিনটা এটা ডাক্তারবাবু লিখেছেন আর এটা আছে? বলে হ্যাঁ। বলে তাহলে এর থেকে যদি একটু বেশি হয় তাহলে খুব ভালো হয়? বলে হ্যাঁ 13, 14, 15, 16, 26, 25 সব আছে। তাহলে এক কাজ করুন, 13টা আমায় না দিয়ে 26টা দিন। তো দোকানদার শুনে হাসছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তো আর কিছু বলার কমেন্টস রাখতে পারি না, দোকানদার যা বলবে বলবে। 13 যে কম্বিনেশন ওষুধটা সেটা হচ্ছে ফিমেল লিউকোরিয়ার মেডিসিন। আচ্ছা আচ্ছা। আর 26 সেই মেডিসিনটা ইজি পারচুরেশন, যাতে সহজে ডেলিভারি হয়। তাহলে ওই 13 এর বদলে যদি 26 খায় তা তো লাগবে না কাজে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো খুব ভুল হয়। এগুলো কখনো ওষুধ দোকানে তাদের পরামর্শ নিয়ে তো ওষুধ নেওয়া উচিত নয়। ডাক্তারবাবু যেটা দেবে সেটাই হওয়া উচিত এবং নিজে নিজে কখনো মানে ঠিক করা উচিত নয় যে এর থেকে একটু বেশি পাওয়া। এ তো পাওয়ারের ব্যাপার গেল। আরো কিছু কিছু ক্ষেত্রে হয় যে একটা ওষুধ তৈরি করে দিচ্ছে ডাক্তার, হয়তো একটা বড় ফাইলে 1 ফোঁটা দিয়ে তাতে দেখা যাচ্ছে 8 ডোজ করে দিয়েছে। তো ওকে বলেছে তুমি 2 ডোজ করে করে 4 দিন খাবে। তো যখন 2 ডোজ করে খেয়ে হয়তো রাত্রেবেলায় কোনো একটা লক্ষণ বাড়াবাড়ি হচ্ছে, তখন রাত্রে আরো 2 ডোজ খেয়েছে। সকালে উঠে দেখছে প্রচন্ড বাড়াবাড়ি অবস্থা। তো এই যে ঘটনাগুলো ঘটে, মানে ডাক্তারবাবুর কনসালটেশন ছাড়া এই ডোজ কখনো চেঞ্জ করা উচিত আর পোটেন্সিও কখনো চেঞ্জ করা উচিত না। একটা জিনিস ধারণা এটা আমাদের পেশেন্টদের হয়তো নেই, যদি তারা হোমিওপ্যাথি ডক্টর না হন বা হোমিওপ্যাথি পড়াশোনা না থাকে। আমাদের যত পোটেন্সি উপর দিকে হয়, ধরো একটা ওষুধ পাওয়া যায় 1x, তারপরে সেটা হচ্ছে 30, তারপরে 200। তো ওষুধগুলো যখন বানানো হয় কিভাবে, যেটা 1x যেটা বানানো হলো তার একটা ফোঁটা আর 100 ভাগ আরএস মানে স্পিরিট দিয়ে সেটা 10 বার ঝাঁকালে পরের পোটেন্সিটা হয়। তাহলে কি দাঁড়ালো, 1x এর যে 1 ফোঁটা নেওয়া হচ্ছে তাহলে মেডিসিনাল কোয়ান্টিটি কত কম হয়ে গেল। যখন সেটা 2 হচ্ছে, তার থেকে যখন আবার 1 ফোঁটা নিয়ে পরেরটা করছে ওইরকম 100 ভাগ জল, তখন তাতে ওইটার আবার আরো কম আসছে, অর্থাৎ মেডিসিনের কোয়ান্টিটি কমে যাচ্ছে বাট কোয়ালিটি বেড়ে যাচ্ছে। তাহলে যখন কেউ মনে করে যে আমার ওষুধ একটু ভালো খাওয়া দরকার, সে যদি অনেক উচ্চমাত্রার ওষুধ খায় সেখানে মেডিসিনাল কোয়ান্টিটি নেই, কোয়ান্টিটি অনেক কম, পাওয়ারটা বেশি, সেটা ডাক্তারবাবু বুঝবেন। কিন্তু অনেকেরই ধারণা যত বোধহয় পোটেন্সি বেশি হবে তত ওষুধের পরিমাণটা বেশি থাকবে। না, যত উপরে হবে মেডিসিনের পরিমাণ কম থাকবে, তার ক্ষমতাটা বেশি থাকবে। কত পুরনো কি সেটার জন্য আর কি। তো এই ধারণাগুলো রোগীর থাকা দরকার। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আগে প্রায় 30-200 শক্তি বা 6x5 3x 8x এই ওষুধগুলো ব্যবহার হতো। তো এখন রিসেন্টলি একটা ওষুধ ব্যবহার হয়, আর এটা অনেকদিনই ব্যবহার হয়, সেটা হচ্ছে যে 50 মিলিসিমেল বলে একটা পোটেন্সি। সেটা কিরকম জিনিস, সেটা হচ্ছে ডাক্তারবাবু তৈরি করে দেবেন একটা শিশিতে,
সেই ওষুধটা প্রতিদিন 10 বার করে ছেঁকে নিয়ে, মানে স্ট্রোক করতে হবে, তার থেকে মাত্র 1 চামচ আধ গ্লাস জলের মধ্যে মিশিয়ে তার থেকে মাত্র 1 চামচ খাবে, আর বাকি জলটা ফেলে দেবে। তো এইগুলো দেখলে পেশেন্টের কি ধারণা যে এগুলো সেই জড়িমন্ত্রের মতো, মানে জল পড়া ওই রকম ব্যাপার, কিছুতেই বিশ্বাস করতে পারেন না যেহেতু এইটাতে কাজ হবে। কাজ কিন্তু হচ্ছে, কারণ আমরা দেখছি যেভাবে কাজ হচ্ছে, মানে বাচ্চা তো কথা বলতে পারে না, তার তো কাজ হচ্ছে, একটা বাইরে স্কিন ডিজিজ সেটা তো কাজ হচ্ছে, সেটা দেখে দেখেই ভালো হচ্ছে। তো এই যে ধারণাগুলো রোগীর নেই যে এত কম কেন খাবো, তার থেকে বরং 1 চামচ অতটা জলে গুলিয়ে না দিয়ে একবারে সরাসরি 1 চামচ খাই, অত্যন্ত বাড়াবাড়ি হয়। ওষুধের কোয়ালিটিটা সেইভাবে তৈরি। সুতরাং এই জায়গাগুলো কখনো ওই সাবজেক্টটা যেহেতু জানা নেই, সেহেতু রোগীরা নিজেরা মনে হয় চিন্তা করাটা ঠিক না যে এটা খেলে কাজ হবে না, এটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে কোনো কিছু হলে হয়তো একটা জ্বর হয়েছে কিংবা গ্যাস অ্যাসিডের প্রবলেম হচ্ছে, তখন ডাক্তারবাবুর কাছে না গিয়ে সরাসরি হোমিও হল থেকে গিয়েই আমার এটা হয়েছে, আমাকে এই ওষুধটা দিয়ে দিন। ঠিক ঠিক। তবে এইটা তো সবসময় তো ডাক্তারবাবুকে পাওয়া যায় না, আর সবসময় হয়তো ডাক্তারবাবুর কাছে গেলে একটা ফিস দিতে হবে, তার থেকে ওষুধ থেকে ওষুধ নিয়ে নেওয়া ভালো, এটাই বেশিরভাগ করে। তো সেই জায়গাটা একটা সমস্যা হচ্ছে যে এখন ওষুধ দোকানে না অনেক পেটেন্ট ওষুধ পাওয়া যায়। আচ্ছা, পেটেন্ট মানেটা কি? আমি বললাম তো সব লক্ষণ মিলবে একটা ওষুধ, তখন সেই ওষুধটা দেওয়া হয়। এখন আমার একবার মনে হচ্ছে যে এটা ব্রায়োনিয়া, এটা আবার মনে হচ্ছে না এটা রাস্টাক্স, আবার মনে হচ্ছে না এটা নাক্স, এরকম করে কিছু কোম্পানি করেছে কি ওই 4-5 রকমের ওষুধ মিক্স করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দিয়ে একটা পেটেন্ট ওষুধ তৈরি করেছে, এটা জ্বরের ওষুধ, এটা পেটের ওষুধ, বা এরকম ভাবে করে দিয়েছে। তো অগতির গতি না হলে, সেই সমস্ত না বুঝতে পারলে, তখন ওই ওষুধ দোকানে যাচ্ছে, তারা ওই পেটেন্ট ওষুধটা দিয়ে দিচ্ছে। পেটেন্ট ওষুধ দিলে আপাতত সাময়িক কমছে, আবার হচ্ছে। সমস্যাটা কি হয়, যখন সিঙ্গেল মেডিসিনে ভালো হওয়ার কথা, সেখানে অতগুলো মেডিসিন দিয়ে যখন ভালো করছে, ওটা স্টে করে না, পরের দিন আবার জ্বর ঘুরে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোগীর একটা ধারণা হচ্ছে তুমি ওষুধ তো খেলাম, তো ইয়ে হলগিরিটা আমার ঠিক কাজ করছে না, আমাকে তাহলে অন্য একটা সিস্টেম না, ওষুধ একটা লাগবে, ওর মধ্যে কোনটা লাগবে সেটা কিন্তু জাজ করা হয়নি। তখন যখন না সারবে, তখন অতি অবশ্যই ডাক্তারবাবুর কনসালটেশন, হ্যাঁ, যে আমি এটা খেয়েছি, আবার বলতে চায় না যে আমি এইরকম একটা পেটেন্ট ওষুধ খেয়েছি, আর পেটেন্ট ওষুধ খেয়েছি না বললে একটা অসুবিধা হয়। আমি ধরে নিলাম একটা ওষুধ খেয়েছে, সেই ওষুধটার পর আমার যে ওষুধটা জাজ হচ্ছে, সেই ওষুধটা ওই ওষুধটার সাথে একটা ইনিমিক্যাল রিলেশন, মানে খুব দায় কুমড়ো রিলেশন আছে, মানে এই আমার ওষুধটা পরে যদি ওর পরে খাওয়ায়, দারুণ বাড়াবাড়ি অবস্থা হয়ে যাবে। তাহলে ডাক্তারবাবুকে অবশ্যই জানাবে, এবং জানালে ডাক্তারবাবু ওই ওষুধগুলো যাতে কাটানো হয় সেরকম একটা ওষুধ দেবে, তারপরে ওষুধটা দেবে। এই জন্য কখনো লুকোনো উচিত না যে আমি ওষুধটা খেয়ে ফেলেছি, গেছি, কিছু বললো না, না রাত্রেবেলা বাড়িতে ওষুধ আছে এগুলো খাইয়েছি, এগুলো বলছে না বলে এটা, তখন ডাক্তারবাবু ওই ওষুধগুলো কোনো কাটা না করে ওষুধ যখন দিচ্ছে সেটা কাজ হচ্ছে। হ্যাঁ, এই জন্য এগুলো অতি অবশ্যই রোগীদের কোনো সংশয় না রেখে ডাক্তারবাবুকে জানানো উচিত যে আমি কিন্তু ডাক্তারবাবু রাত্রেবেলা তো আসতে পারিনি, বাড়িতে একটা ওষুধ ছিল, আমি শুনেছি এটা খেলে নাকি জ্বর কমে, আমি ওষুধটা খাইয়েছি। ও বললে হবে কি, ডাক্তারবাবু দিচ্ছে ওটা ম্যাচ করেনি, ঠিক আছে, কিন্তু যে ওষুধটা দিচ্ছে সেটার সাথে যদি খুব ইনিমিক্যাল রিলেশন থাকে খারাপ, তাহলে ওই ওষুধটা কাটার পরে একটা ওষুধ সেইটা দিতে হবে। আবার এক এক সময় হয় কি, ভুলবশত ওরকম অনেকবার ওষুধ খেয়ে নিয়ে জ্বরটা বাড়িয়ে ফেলেছে বা পেট খারাপটা বাড়িয়ে ফেলেছে, সেটাও আর বলছে না যে আমি একটু বেশি খেয়ে নিয়েছি বা বেশি বার খেয়েছি, এটাও একটা সুরাহ আছে। ওই ওষুধটা সরাসরি কাটান ওষুধ কোনটা সেটা কিন্তু ডাক্তারবাবু জানেন, বা তার বইতে লেখা আছে, সেটা দেখে ওই ওষুধটা দিলে ওই ওষুধটা কাটান গুলি তার অসুস্থতা কমেছে। তো এইগুলো যেহেতু পেশেন্ট, তাদের তো ডাক্তারি ব্যাপারটা সব অবগত নন, তো আমার কথা হচ্ছে আমি আজকে এটাই বলার জন্য চেষ্টা করছি যে ওনাদের যেন জ্ঞানে এটা থাকে, যে এটা থাকলে তারা বুঝতে পারবে যে আমাদের সত্যি হোমিওপ্যাথি কাজ করছে না এটা আমাদের কোনো একটা আমরা নিজেরা ভুল করে ফেলছি, না ডাক্তারবাবু কোনো ভুল করছেন। তো এই জিনিসটা অতি অবশ্যই জেনে যদি না হয়, তাহলে বুঝতে হবে যে না, এটা একটা সমস্যা আছে, যে এটা কোনো মতে ইয়েতে চিকিৎসা হওয়ার কথা নয়, আর অন্যভাবে একটা কিছু করতে হবে।
এই আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই আগের এপিসোডে আমরা মেয়েদের অনেক কিছু প্রবলেম এবং তার সমাধান পেয়েছি, এবং আরেকটা জিনিস জানার আছে, সেটা হলো যে যখন প্রেগনেন্সি পিরিয়ডে মানুষের তখন তো অনেক কিছু সমস্যা আসে, তখন অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এই ওষুধ সরাসরি কোনো ওষুধ খেতেও পারবে না, এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি কি বলছে? আচ্ছা, এই প্রেগনেন্সির ব্যাপারটা এটা কিন্তু একটা নর্মাল থিং, ফিমেলদের একটা নর্মাল থিং। এটা একটা কথায় আছে, মানে ফিমেলের ক্ষেত্রে ওয়ান্স এ উইক, ওয়ান্স এ মান্থ আর ওয়ান্স এ ইয়ার। এই ওয়ান্স এ উইক মানে বেশিরভাগই ফিমেলদের ক্ষেত্রে কনস্টিপেশন থাকে, উইকে একবার স্টুল হলো সেটা নট সো অ্যাবনর্মাল, আচ্ছা এটা স্বাভাবিক বলে ধরে নেওয়া। আচ্ছা, যে সপ্তাহে একদিন মাত্র স্টুল হচ্ছে, সেটা হওয়া খুব একটা স্বাভাবিক নয়, ধরে নেওয়া ওটা খুব একটা স্বাভাবিক নয়। ওয়ান্স এ মান্থ, পিরিয়ডটা প্রতি মাসে একবার করে হওয়ার কথা, পিরিয়ড সাইকেলটা, তো এটা তো নর্মাল ফেনোমেনা, এটা প্রতি মাসে একবার হয়। আর ওয়ান্স এ ইয়ার, বছরে প্রেগনেন্সি এক বছরের এন্ডে একটা হওয়ার কথা, সেটা প্রতি বছর নয়, বছরের এন্ডে হওয়া উচিত, এইটা একটা নর্মাল ব্যাপার। তো এটা তোমার যেটা জানার প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে প্রেগনেন্সি পিরিয়ডে কি কি সাবধানতা নেওয়া উচিত, বা প্রেগনেন্সি পিরিয়ডে ওষুধপত্র কি খাবো কি খাবো না, এগুলো খাওয়া উচিত। প্রথম কথাই, প্রেগনেন্সি পিরিয়ডে কোনো মেডিসিন না খাওয়াই ভালো প্রথম, তাতে নর্মাল ভাবে থাকাটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে প্রেগনেন্সি পিরিয়ডে বেবি ক্যারি করে বলে হিমোগ্লোবিনটা অনেকটা কমে যায়, অ্যানিমিক হয়ে যেতে পারে। অ্যানিমিক হলে বেবির পক্ষেও খুব অমঙ্গল। সেই জন্য যাতে অ্যানিমিয়াটা যাতে না আসে, সেই জন্য আয়রন কন্টেনিং খাওয়ার দাওয়ারগুলো খাওয়া উচিত। তা আয়রন কন্টেনিং খাওয়ার যেগুলো আছে, যেমন খেজুর হলো, ছোলা হলো, এগুলো ন্যাচারাল ফুড, ডিম হলো, এগুলো খাবে। এছাড়া যদি তাও দেখা যাচ্ছে হিমোগ্লোবিনটা 10 এর নিচে হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ মেডিসিনের ব্যবস্থা করতে হবে। আমাদের যেমন বায়োকেমিক মেডিসিন অ্যানিমিয়া বলে কম্বিনেশন 1 একটা ব্যবহার হয়, এছাড়া ফেরামফস একটা ওষুধ 3x 6x ব্যবহার করা হয়। তো এটা অ্যানিমিয়া প্রোটেকশনের জন্য দেয়া হয়। আর দ্বিতীয়ত অনেক ক্ষেত্রেই দেখা যায় ভীষণ একটা নসিয়া ভমিটিং টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু আর্লি প্রেগনেন্সিতে হয়, এবং সেই নসিয়া ভমিটিং টেন্ডেন্সিটা এটা কিন্তু নর্মাল, ওটা হচ্ছে শরীরে একটা হরমোনাল লেভেলটা বেড়ে যাওয়ার জন্য এরকম নসিয়াটিক টেন্ডেন্সি হয়। তো এই নসিয়াটিক টেন্ডেন্সিটা বন্ধ করতে হলে তো সবসময় তো একবারে স্ট্রিক্টলি একটা ওষুধ দিয়ে করা যায় না। তো সেটা কারো কারো ক্ষেত্রে যদি পালসিটিলা লাগে, কারোর ক্ষেত্রে লেখা যাবে কলোফাইলাম লাগে, আবার কারো কারো ইপিকা, কারোর নাক্স, সেটা অ্যাকর্ডিং টু সিমটম অনুসারে পেশেন্ট নেবে ওই ওষুধটা, সে ডাক্তারের সাথে কথা বলে নেবে তার সাথে কি অসুবিধা। তবে খুব চেষ্টা করা হয় যে ওষুধগুলো পিরিয়ড নর্মাল করার চেষ্টা করে সেই ওষুধগুলো একটু অ্যাভয়েড করা উচিত, কারণ ওটা বাই চান্স কোনো কারণে ওভারডোজিং হয়ে গেলে অ্যাবর্ট হয়ে যেতে পারে। আর নেক্সট থিং হচ্ছে যদি কোনো রকম পেন হয়, সেই পেনের ব্যাপারটা থাকলে তাটা পেনের কিসের জন্য হচ্ছে, সেটা তার খাওয়া দাওয়ার সমস্যার জন্য হচ্ছে না ইউটেরাইন প্রবলেম ওটা হচ্ছে না ইউরিনারি প্রবলেম হচ্ছে, এটা দেখা দরকার। আর বেশিরভাগ বলে যখন একটু লেট প্রেগনেন্সি বা এই 5 মান্থস 6 মান্থসের জায়গায় ফ্রিকোয়েন্সি মিকচুরেশন, অর্থাৎ বারে বারে টয়লেট ইউজ করতে হয়। তো এটা কিন্তু নর্মাল, এটা কোনো সুগার বা কিছু নয়। এটা হচ্ছে কেন না আমাদের যদি সাইড ভিউ, মানে আমরা ক্রস সেকশন যদি আমরা মাঝামাঝি একটা কেটে সাইড দিক দিয়ে একটা মানুষকে দেখি, তবে পেলভিসের ভিতরে দেখা যায় পেছন দিকটাতে রেকটাম স্টুল কন্টেন্ট করে, তার পরের অংশটাতে যেটা আসছে সেটা হচ্ছে ইউটেরাস, অর্থাৎ সেটা বেবি ক্যারি করে, আর পেটের সামনের দিকে যেটা আছে সেটা ইউরিনারি ব্লাডার, অর্থাৎ ইউরিন কন্টেন্ট করে। তাই একটা কথা হচ্ছে মাঝে যদি ইউটেরাস থাকে আর পেছনে রেকটাম থাকে আর সামনের দিকে যদি ব্লাডার থাকে, তাহলে ইউটেরাস যদি বালজিং হয়, বেবি ক্যারি করতে করতে ওই জায়গাটা বড় হয়, পেটটা তো আর বড় হয়ে যাচ্ছে না বা পিঠটাও বড় হয়ে যাচ্ছে না, তখন পেটের দিকে ঠেলা দিচ্ছে, তখন ব্লাডারের সাইজ কমে যাচ্ছে, যেটা কন্টেন্ট করার কথা ছিল 50, সেখানে কন্টেন্ট করছে মাত্র 10। সুতরাং অল্প কন্টেন্ট করলে আর্জিং এসে যাচ্ছে যে ইউরিন করতে হবে। আর সবসময় একটা টেন্ডেন্সি হচ্ছে কনস্টিপেশন, কারণ রেকটামের দিকে
ইউটেরাস স্টিলেটেড হয়ে গেলে তখন রেকটামটা চেপটে যাচ্ছে, তখন সহজে স্টুল পাস করছে না। তো এই জায়গাগুলো, এটা কিন্তু অ্যানাটমিক্যাল সমস্যা, এটা কিছু করার নেই। তার জন্য করতে হয় কি, যেমন রেগুলার এক্সারসাইজ, যেমন বাড়ির যেগুলো মানে বাড়ির কাজকর্ম যেগুলো, অর্থাৎ উভয়ে না বসে বাড়ির যেগুলো স্বাভাবিক কাজকর্ম, কেন ঘরের মধ্যে ঝাড় দেওয়া, জামা কাপড় গুছানো, একটু হচ্ছে গিয়ে, আর সবসময় একটা স্টিক ব্যাপার, সেটা হচ্ছে কোমোড ব্যবহার করা উচিত। এটা কখনোই মানে এমনি নর্মাল ল্যাবরেটরি ব্যবহার করা উচিত না। তো এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানতা নিতে হয়। আর একটা জায়গা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে না বডি ওয়েট বাড়ছে না, মানে বডি ওয়েটটা তো বাড়া উচিত, মানে যত বেবি বড় হবে বডি ওয়েট বাড়বে। তো অনেক সময় দেখা যায় যে বডি ওয়েটটা মানে এমনি নর্মাল, তো আমি ধরে নিলাম একজনের বডি ওয়েট 50 কেজি, তাহলে এই 50 কেজি যতক্ষণে ওর যদি 55 কেজি ওজন হয়, তাহলে এই 55 কেজি পর্যন্ত তার 2.5 কেজি ওজন বাড়বে। এরপরে যত কেজি ওজন বাড়বে, প্রতি ওজনে 100 গ্রাম করে বেবি ওয়েট বাড়বে। তার কথাটা আমি কি বলছি, ধরো 50 কেজি, তার যদি ওয়েট মানে এমনি ন্যাচারাল তার ওয়েটটা বেড়ে গিয়ে ধরে নিলাম 55 কেজি হয়ে গেছে, 55 কেজি হলে তাহলে বেবির ওয়েট তার হয়ে গেছে অলরেডি 2.5 কেজি। এবার যখন 56 কেজি ওজন হচ্ছে, তাহলে বেবির সাথে 2.5 কেজির সাথে 100 যোগ হবে, 2 কেজি 600। এরকম করতে করতে তার ধরলাম 60 কেজি ওজন হলো, তার মানে ওপাশে 5 কেজির জন্য 500 প্লাস 2.5 কেজি 3 কেজি ওজন বাড়বে। সুতরাং সেখানে আবার দেখার ব্যাপার আছে, বেবি ওয়েট যদি খুব বেশি বড় হয়ে যায়, নর্মাল মানে ডেলিভারি হবে না। তবে এখন কোনোভাবেই নর্মাল ডেলিভারি হবে না, কারণ হয় না এই কারণে এখন সবার মধ্যেই একটা এদের মধ্যে ব্যাপার এসে গেছে, আমি কোনো কষ্ট নেব না। এই কষ্ট না নেওয়ার জন্য কিছু সমস্যাও হয়। এই সমস্যাগুলো হয় কি, যে বেবি যে প্যাসেজ দিয়ে চলে আসার কথা, সেই প্যাসেজটা ইউজ হলো না, উপর থেকে তুলে নিল। তো ইউজ না হওয়ার জন্য এই যে ট্র্যাকটা কিন্তু পরের দিকে অনেক সমস্যাও হতে পারে, গাইনোকোলজিক্যাল সমস্যা। এই জন্য আগেকার সময় দেখবে 7টা-8টা বেবি হয়েছে, তবু তারা ঠিক আছে, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা বেবি হয়েছে, এবার তারপরেও দেখা যাচ্ছে তার কোনো একটা ইউটেরাইন সমস্যা হচ্ছে, কারণ এই প্যাসেজটা ঠিকঠাক হয় না। প্যাসেজটা দিয়ে বেরিয়ে আসাটাও অনেকখানি কাজে লাগে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আর নেক্সট থিং, অনেক সময় দেখা যায় যে ওই অ্যামনিওটিক ফ্লুইড কম, মানে বেবি নড়ছে কম, বা বেবির দেখা যাচ্ছে ফ্লুইড বেশি নেই। তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই যেমন আল্ট্রাসাউন্ড করা উচিত, বা কিছুটা গাইনোকোলজিক্যাল হেল্প নেওয়া উচিত, যে সবকিছু স্বাভাবিক আছে নাকি, এবং রেগুলারলি ওয়েট নেওয়া উচিত। যে ওয়েটটা, ওই যে বললাম ওয়েটটা কত বাড়ছে, তার মানে ইনিশিয়াল ওয়েট যদি কেউ না জানে পরে কত বাড়ছে কি করে জানবে, তাহলে প্রথম শুরুতেই হওয়া উচিত ওয়েট, প্রেসার আর ব্লাডের এস্টিমেশন, মানে সবকিছু, সেই হিমোগ্লোবিন থেকে থাইরয়েড থেকে সুগার সবই। আরেকটা কথা, অনেক সময় দেখা যায় যে সুগার মানে প্রেগন্যান্সিতে সুগারটা ছিল না, এই সুগারটা যদি বেশি হয়, খুব স্বাভাবিকভাবে বেবি কিন্তু কনসিভ পিরিয়ডে তার একটা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তাতে বেবি ক্ষতি হতে পারে। যার জন্য সুগারটা কন্ট্রোল রাখা উচিত। আচ্ছা, যারা নরমালি মানে প্রেগন্যান্সির আগে থেকেই যারা এই সুগার, থাইরয়েড এই সমস্ত কিছুর ওষুধ খাচ্ছে, এটা তো খুব কমন ব্যাপার আজকালকার জন্য, মানে সুগার থাইরয়েড ঘরে ঘরে, তো সেক্ষেত্রে কি তারা রেগুলার এটা কন্টিনিউ করতে পারবে? নিশ্চয়ই হ্যাঁ, রেগুলার এটা কন্টিনিউ করতে হবে, কারণ না কন্ট্রোল করলে ওর কিন্তু বেবির পক্ষে সেটা ক্ষতিকর হবে। এই জন্যই ওটা করা উচিত। হ্যাঁ, আর সবসময় ওই অ্যাসেসমেন্ট একবারে 3 মাস থেকে, যেরকম একটা ভ্যাকসিন নেওয়ার দরকার, মানে মাকে টেটানাস টক্সয়েড এইগুলো নেওয়া দরকার, এগুলো নিয়ে রাখা উচিত। তার পিছনে কারণ কেন বলছি, আজকাল তো সিজারিয়ান হয়, তো সিজারিয়ান হতে গেলে একটা বেবি যখন মানে বার করে আনা হচ্ছে, কোনো কারণে বেবিটার কোনো একটা ইনজুরি বা কিছুটা লাগলো, তো সে তো টেটানাস টক্সয়েড পায় না, তাকে তো ইনজেকশন দেওয়া হয়নি, মা নেয় বলেই বেবি ওটা প্রোটেকশন হয়। এই জন্য ফরসেপস হোক বা সিজারিয়ান হোক, যেই হোক না কেন, ওই জন্য মাকে কিন্তু টেটানাস টক্সয়েডটা অবশ্যই নেওয়া উচিত। আর অ্যানিমিক দিকটা আমি বললাম, অতি অবশ্যই মায়েদের অ্যানিমিকের জন্য না, বেবি অনেক সময় সিকেল বেবি হয়, ভীষণ রুগ্ন, ভালো বেবি হচ্ছে না সেটাও। আর তাছাড়াও একটু দেখা দরকার মা ঠিক কিরকম ক্যালসিয়াম পাচ্ছে,
খাওয়া দাওয়ার মধ্যে ছোট মাছ, তারপর ডিম, দুধ, এগুলো তো খেতে হবে, একদমই তাই। এবং আরেকটা যেটা একদম আমাদের আজকের এপিসোডের শেষ প্রশ্ন আমি বলতেই পারি, সেটা হচ্ছে যে এই হোমিওপ্যাথিক যেহেতু নিয়ে আমরা চর্চায় রয়েছি এই বেশ কিছুদিন ধরে, তো একটা জিনিস আমাদের জানতে খুবই ইচ্ছে হয়, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খেলে অনেক কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ থাকে আমাদের। অনেকে বলে যে হোমিওপ্যাথি খেলে এই পেঁয়াজ খাওয়া যাবে না, এই টক জল খাওয়া যাবে না, তো অনেক কিছুই তখন ছাড়তে হয়। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? ঠিক পায়েল, আমি এই কথাটা আসছি। আমি আগের প্রসঙ্গটাতে একটা কথা আমার বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে এটা যে এখন আমি অতগুলো কথা বললাম, কোনো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু আমি বলিনি। হ্যাঁ, বলিনি মানে এই অর্থে কিছু এই অ্যানিমিয়া বা কারেকশন গুলো বললাম, কিন্তু আমি এর আগে মানে আজ থেকে আমি আমার মানে যখন প্র্যাকটিসের প্রথমের দিকটাতে তখন প্রায় নর্মাল অনেক ক্ষেত্রেই হয়েছে। আমি প্রায় আজ থেকে 25 থেকে 28 বছরের পিছনের কথা বলছি। তখন আমি দেখেছি প্র্যাকটিস লাইফে আমি ওষুধপত্র দিয়েও কিন্তু অনেক নর্মাল হয়েছে, কারণ আমার নিজের ছেলে মেয়েও কিন্তু নর্মাল হয়েছে। তমলুকের একজন গাইনোকোলজিস্টের আন্ডারেই হয়েছে, কিন্তু থরলি হোমিওপ্যাথিক ছিল। তো সেটা কিছু কিছু মেডিসিন আছে এত এক্সিলেন্ট কাজ করে, যেটা হচ্ছে কি নর্মাল ডেলিভারি করতে কোনো অসুবিধা হয় না। সেগুলো কিছু কিছু ওষুধ আছে, যেমন কলোফাইলাম, জেলসিমিয়াম, পালসিটিলা, এই ওষুধগুলো ঠিক টাইম মতো দিতে পারলে খুব ভালো কাজ হয়। আর একটা ওই কথা বলেছিলাম না 13 জায়গায় 26 খেয়ে দিল, এই 26টা যদি দেখা যায় কম্বিনেশন 26, ওটা ধরো 3rd মান্থ নাই হলো 6 মান্থ থেকে যদি লাস্ট 3 মান্থ কন্টিনিউ করা যায়, ওটা কিন্তু বেবি রেডি হয়ে যায়। ডেলিভারি টিকেটটা যেন নিচে যায়, সেই মতো ডেলিভারির মতো প্রায় হয়ে যায়, প্রিজ প্রেজেন্টেশন হয় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে যে 8 মান্থসে তার ব্রিজ প্রেজেন্টেশন, অর্থাৎ বাটকটা মানে বেবির পাছাটা নিচের দিকে আছে, মাথাটা উপর দিকে আছে, তো হবে না, অসুবিধা। কিন্তু ইন্টারনাল রোটেশন আস্তে 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 হয়ে বেবি কিন্তু নিচের দিকে হয়ে গেছে, এরকম ঘটনা আমি দেখেছি। মানে ওষুধে এটা কাজ হয়, এবং নিজের তো একটা ফিজিওলজিক্যাল ব্যাপার আছে, যেটা হচ্ছে পেশেন্টের না নিজে নিজে তৈরি করে ফেলে, ওটা নর্মাল ভাবে রেডি হয়ে যায়, রেডি হয়ে যায়, এবং সেটা ওয়েট করাও হয় না। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ঠিক 9 মান্থস ওভার হওয়ার আগে সে একটা ডেট ফেট দেখে যে একটা ভালো দিনে ডেলিভারি হোক, হ্যাঁ, সেই মতো ভাবে করে নেয়। সেটা আমি তো দেখেছি। হ্যাঁ, তোমাদের মানে বান্ধবীর কথাও বলছি যে সেও তো দেখে একটা দেখা যায় ভাইফোঁটার দিনে সে ডেলিভারি করিয়ে নিল। মানে এটা মানে কোন ডেটটা হবে এখন আর কিছু বলা যায় না, যে কি কবে কার ডেট হবে এটা হয় না। যাই হোক, তোমার যে প্রশ্নটা এবার আমি আসি, সেটা হচ্ছে এই ফুডের যে রেস্ট্রিকশন, ওষুধপত্র খাওয়ার সাথে ফুডের রেস্ট্রিকশন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইগুলো তো আছে যে ডায়াবেটিক ফুড, যে ডায়াবেটিস হলে কি কি খাবার খেতে নেই, এটা আছে। থাইরয়েড হলে কি কি খাবার খেতে নেই, ডাক্তারবাবু ওষুধ দেওয়ার সময় বলে দিচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ওই ওষুধটা খেলে ওই জিনিসটা খেতে নেই। কারণ খুব কমনলি শুনবে যে আগে প্রায় ওষুধ দিলে বলে দিত কাঁচা পেঁয়াজ পাতিলেবু খাবে না, খেলে ওষুধ কেটে যাবে। এইটা এই ধারণাটা না 100% ঠিক নয়। তার কারণটা হচ্ছে সব ওষুধে সেটা যায় না, বিভিন্ন ওষুধ বিভিন্ন যাবে যায়, তো সেটা তো ডাক্তারবাবু সবসময় মনে রাখাও সম্ভব নয়। ডাক্তারবাবুর কোনো কিছু যদি ওটা মনে না রাখা সম্ভব হয়, তো সেটা ওনার কাছে সিট থাকে, দেখে রুগীকে বলে দেওয়া যায় যে এটা বারণ। আমি প্রথম কথা বলি, একটা কমন যায় সব ওষুধেই বারণ দেখেছি আমরা, কফি। যারা হোমিওপ্যাথিক ওষুধ খান তাদের যদি কফি খান, তাতে দেখা যাচ্ছে, আমি কফি বলিনি, কফি, নেসকাফি কফি, এই কফি খেলে দেখা যাচ্ছে ওষুধ অ্যান্টিডোট হয়ে যায়। কমন প্রায় সবগুলোতেই দেখা যায়। আরেকটা জিনিস প্রায় দেখা যায়, সেটা হচ্ছে ক্যাম্ফর, কর্পূর। কিরকম কর্পূর? আমি কর্পূর কোথা থেকে পাবো? কর্পূর তো একমাত্র ওই অনেক সময় পুজোর চড়ানোর মতো দেয়, আর ওই নারকেল নাড়ুতে দেয়, আর গরমকালে জলে কিছু দেয়। কিন্তু এখন দেখা যায় মশা তাড়ানোর জন্য কর্পূর ওই ধুনোতে, তারপরে এখন মশা তাড়ানোর ধূপগুলোতে ইউজ হয়। ওই কর্পূর যদি ইনহেলও করা হয়, যারা হোমিওপ্যাথিক ওষুধ খান
তাদের কিন্তু এটা ওষুধটা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, আর কিছু কিছু জিনিস যেমন দেখা যাচ্ছে যে পাতিলেবু সব ওষুধে নয়, কিছু কিছু ওষুধের ক্ষেত্রে বলছি, পাতিলেবু কিছু কিছু ওষুধে কিন্তু খাওয়া যায় না। যেমন ধরো সিপিয়াতে পাতিলেবু খাওয়া যায় না। ন্যাট্রামিউর একটা ওষুধ আছে, সোডিয়াম ক্লোরাইড নুন থেকে তৈরি হয়, সেই ওষুধটা প্রায়শই ইউজ হয়, মানে বেশিরভাগই পেশেন্টদের ইউজ হয়। সেখানে স্পেসিফিক্যালি বারণ আছে খিচুড়ি, পায়েস আর পাউরুটি, অর্থাৎ মার খাওয়ারগুলো যেগুলো, সেটা তো এরকম অনেক আছে যেগুলো নিয়ে আমরা দেখেছি। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেমন পালসিটিলা খেলে বাটার, ঘি এগুলো খাওয়া যায় না। আচ্ছা, তাদের দেখা যাচ্ছে যে পেটের অসুবিধার জন্য নয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তো ওটা তো খেলে ওষুধটা কিন্তু নর্মালি ফাংশন করছে না। পালসিটিলা প্রায় দেবে ফিমেলদের ক্ষেত্রে বেশি ইউজ হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওরা বাটার বা এগুলো খাচ্ছে, ওষুধটা ঠিক মতো কাজ হচ্ছে না, সেখানেও কিন্তু আমরা না বলি। আরেকটা থুজা ওষুধটা প্রায় দেখবে আঁচিল টাচিল হলে প্রায় অনেকে খায়, নিজে নিজে কিনে খাচ্ছে। তো থুজা ওষুধটা যদি মানে খাওয়া হয়, বেশিরভাগ চা খাওয়া বারণ থাকে, জানা নেই, তখন দেখা যাবে থুজা খাচ্ছে, চাও খাচ্ছে, চাটাতে ওতে আর থুজা মেডিসিনটা প্রচুর ক্ষেত্রে ইউজ হয়েছে আমাদের কিছুদিন আগে। এই যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল না, করোনা ভ্যাকসিন, তার কিছু কিছু আফটার এফেক্ট এসেছিল। তারপরে ভ্যাকসিন দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রেও ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড এফেক্ট হয়, মানে তারপর সে ভালো নেই কোনো একটা কারণে, বলছে আমি ভ্যাকসিনটা দোষ দিচ্ছি না। সেক্ষেত্রে আমাদের প্রায় থুজা, সাইলেসিয়া এই সমস্ত ওষুধগুলো সালফার ইউজ হয়, কিন্তু থুজা ভ্যাকসিনের জন্য দারুণ একটা ওষুধ, যে ভ্যাকসিনের সাইড এফেক্ট হিসাবে তাতে কিছুটা রেস্ট্রিকশন করা হয়। তো এরকম অনেক কিছু ওষুধ আছে, যেমন রাস্টাক্স ওষুধটা প্রায়শই ইউজ হয় জ্বর বা গা হাত ব্যথা এই সমস্ত নিয়ে। তো তাদের বেশিরভাগ ভেজা কাজ করা উচিত নয়। যেমন দেখা যাচ্ছে অনেকে না সকালবেলা থেকে ভেজা গামছা বা ভেজা কাপড় পরে ঠাকুরের কাজ করে, আর অসহ্য পাহাতে যন্ত্রণায় ভুগছে, তার ওষুধ হয়তো এসছে রাস্টাক্স, কিন্তু সে ওইটা ব্যবহার, সেখানে খাওয়ার নয়, সেখানে আবার জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে। তো এরকম অনেক কিছুই আছে, যে সব ওষুধের নাম করে তো আমি সব বলতে পারবো না এই মুহূর্তে। অনেক ওষুধ আছে, যেমন সালফার ওষুধটা খেলে একবার স্ট্রিক্টলি দুধ বন্ধ। আচ্ছা, তাই বলে দুধের প্রোডাক্ট খেতে পারে, যেমন রসগোল্লা, দই এগুলো সব খেতে পারবে, ছাড়া খেতে পারে। স্ট্রেট দই, পায়েস, দুধ, পায়েস, ক্ষীর, মালাই এইগুলো বন্ধ থাকবে। তো এই জন্য আমি একটা কথাই বলবো, যে যখন ওষুধ ডাক্তারবাবুর কাছে নেবেন, তখন ডাক্তারবাবুর কাছে অতি অবশ্যই একটু জেনে নেওয়া উচিত, যে ডাক্তারবাবু তো বলতেও খেয়াল থাকে না, তো বললেন যে ডাক্তারবাবু আমার কিছু খাওয়ার বারণ আছে, তাহলে উনি একটু দেখে বলে দেবেন যে না আপনি এই ওষুধগুলো, এই জিনিসগুলো খাবেন না। তাতে দেখা যাচ্ছে সেটাও খাচ্ছে, ওষুধও খাচ্ছে, আর ডাক্তারবাবুকে এসে বলছে ডাক্তারবাবু আমার তো কোনো কাজ হয়নি, কোনো ওষুধ কিছু হচ্ছে না। তো দেখা যাচ্ছে ওই অটো ইমিউন নিজের মধ্যে নিজেরই ক্ষতি করছে, নিজে খাচ্ছে, ওই রকম ব্যাপারটা হয়। একদমই তাই। আর দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই অনুষ্ঠান এমনই একটা অনুষ্ঠান যেখানে শুধুমাত্র ওষুধ নিয়ে আলোচনা নয়, যেখানে কিন্তু আমরা হোমিওপ্যাথিক বিষয়ে একটা কিন্তু ভাস্ট সিলেবাসের মতোই কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে বোঝান, যেন মনে হচ্ছে আমরা একদম স্টুডেন্ট হয়ে গেছি এবং আমরা অনেক কিছু জানতে পারছি নতুন করে, যেটা আমাদের কাছে এক সত্যিই বাড়তি পাওনা। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।